হ্যালো স্টুডেন্টস, আজকে আবার এসে গেছি আমি ক্লাস 12 ফোর্থ সেমিস্টার অ্যাটিটিউড অ্যান্ড সোশ্যাল কগনিশন চ্যাপ্টারে। আজকে আমরা তিনটে টপিক কভার করব। তার আগে একটুখানি আবার করে বলে নেবো যে এই চ্যাপ্টার থেকে তোমাদের কিরকম প্যাটার্নের কোয়েশ্চেন আসবে। 2 মার্কসের কোয়েশ্চেন আসবে, যেখানে দুটো কোয়েশ্চেন থাকবে, তোমাদেরকে এনি 1 আউট অফ 2 করতে হবে। 3 মার্কসের কোয়েশ্চেন আসবে, যেখান থেকেও তোমাদেরকে দুটো কোয়েশ্চেন দেওয়া হবে, এনি 1 আউট অফ 2। আর 4 মার্কসের কোয়েশ্চেন আসবে, সেখানেও দুটো কোয়েশ্চেন দেওয়া হবে, যেখানে তোমাদেরকে এনি 1 আউট অফ 2 রিটার্ন করতে হবে। তার মানে হলো টোটাল কোয়েশ্চেন ফ্রম দিস চ্যাপ্টার 3 আর টোটাল মার্কস ফ্রম দিস চ্যাপ্টার হলো 9। ওকে, এবার অ্যাটিটিউড অ্যান্ড সোশ্যাল কগনিশনের আজকে কি কি টপিক আমি কভার করব। সবার প্রথমে হচ্ছে অ্যাটিটিউড ফরমেশন, সেকেন্ডলি অ্যাটিটিউড চেঞ্জ, আর লাস্টলি দ্য রিলেশনশিপ বিটুইন অ্যাটিটিউড অ্যান্ড বিহেভিয়ার। ওকে, থিওরিজ অফ অ্যাটিটিউড। সবার আগে কিছু কিছু খুব কম স্টাডিজ রিভিল করেছেন যে few studies reveal that these behaviors are genetically determined, whereas others believe that it is a learned behavior. খুব কম গবেষকই বলেছেন যে এটা জিনগতভাবে নির্ধারিত, বাকিরা বলেছেন এটি একটি অর্জিত আচরণ, মানে হচ্ছে লার্ন বিহেভিয়ার। ওকে, এবার জেনেটিক স্টাডিজে কিছু কিছু স্টাডিজ করা হয়েছে, সেখানে দেখা গেছে যে ওয়ালার আর তার অ্যাসোসিয়েট 1990-তে টুইন স্টাডিজ করে দেখেছেন যে যমজ শিশুরা তারা যদি আলাদাভাবে লালন পালন করা হয়, তা সত্ত্বেও কিন্তু তাদের মধ্যে সিমিলারিটিজ ইন রিলিজিয়াস ক্যারেক্টারিস্টিক্স, মানে হচ্ছে ধর্মীয় আচরণের মিল পাওয়া গেছে। সেরকম ভাবে বাউচার এবং তার অ্যাসোসিয়েট তারা মিনেসোটা টুইন স্টাডিতে তারা এই অ্যানালিসিসে এসেছিলেন যে টুইনস যারা যমজ বাচ্চারা যারা আলাদাভাবে মানুষ করা হয়েছে, তাদের মধ্যে কিন্তু আমরা সামাজিক মনোভাবের সিমিলারিটি কিংবা সাদৃশ্য পেয়েছি। Okay. Some researchers establish that our personality traits such as openness to experience, sociability, and emotional responses such as degree of arousal, fear, anxiety are to some extent determined by genetic predispositions. মানে হচ্ছে যে আমাদের কিছু কিছু ব্যক্তিত্বের বৈশিষ্ট্য, যেরকম অভিজ্ঞতার প্রতি উন্মুক্ততা, তারপরে হচ্ছে সামাজিকতা, তারপরে কিছু কিছু আবেগের প্রতিক্রিয়া যেরকম ভয়, রাগ, এগুলোর কিছুটা হলেও জিনগত প্রবণতা দ্বারা নির্ধারিত হয়। এবং যেহেতু এই বৈশিষ্ট্যগুলো আমাদের সামাজিক মনোভাব নির্ধারণ করে, তাই জিন পরোক্ষভাবে সামাজিক মনোভাব গঠনে কিন্তু ভূমিকা পালন করে। ওকে, এবার লার্নিং থিওরিজে আসছি। অ্যাটিটিউড ইজ আ লার্নড বিহেভিয়ার, অর্জিত প্রবণতা। সো its formation follows the same techniques through which other behaviors and habits are acquired. সেই জন্য এর গঠনে একই কৌশল অনুসরণ করা হয়, যার মাধ্যমে অন্যান্য আচরণ এবং অভ্যাস অর্জিত হয়। আমরা কিছু থিওরিজের সাহায্যে আমরা দেখে নেব how it is formed. প্রথমেই আসছি প্রাচীন অনুবর্তন, ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি, যেটাকে প্যাভলোভিয়ান ও রেসপন্ডেন্ট কন্ডিশনিং হিসেবেও আমরা জানি। দিস থিওরি is based on the concept of association between stimulus and response. Stimulus আর response এর মধ্যে অ্যাসোসিয়েশন, উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ। আচ্ছা, এবার আমরা এটা মানি যে এই যে স্টিমুলাস আর তার সেই রেসপন্স, এটা খুব ইননেট, ইনস্টিংটিভ, ঠিক আছে, সহজাত। সেই জন্য আমরা সেই স্টিমুলাসটাকে বলবো ন্যাচারাল স্টিমুলাস, এবং তার প্রতিক্রিয়াকে বলবো আমরা ন্যাচারাল রেসপন্স, স্বাভাবিক উদ্দীপক এবং স্বাভাবিক প্রতিক্রিয়া। এবার যদি একটি নিরপেক্ষ উদ্দীপক, মানে হচ্ছে নিউট্রাল স্টিমুলাস,
এই সংযোগের সাথে ক্রমাগত যুক্ত থাকে, তাহলে ধীরে ধীরে নতুন উদ্দীপকটি যথেষ্ট সম্ভাবনা থাকে স্বাভাবিক প্রতিক্রিয়া উদ্দীপিত করার জন্য। ওকে, তো এইটা আমি একটা এক্সপেরিমেন্টে ডেসক্রাইব করব, আর একটু ভালোভাবে তোমাদেরকে বোঝাচ্ছি। সেটা হচ্ছে দ্য লিটল অ্যালবার্ট এক্সপেরিয়েন্ট বাই ওয়াটসন। ওয়াটসন একটা ছোট্ট বাচ্চার ওপর, অ্যালবার্ট যার নাম ছিল, তার উপর একটা এক্সপেরিমেন্ট করেছিলেন। সেখানে ওয়াটসন কন্ডিশন an infant to fear a white rat by pairing it with a loud frightening noise. কিভাবে দেখো, এই ডায়াগ্রামটার দিকে তাকিয়ে দেখো। সবার আগে এটা একটা হোয়াইট র্যাট, যেটা একটা নিউট্রাল স্টিমুলাস, মানে তাকে দেখে বাচ্চাটির কোনো রিয়াকশন সেরকম হচ্ছে না। এবার দেখো, এটা হচ্ছে একটা ইননেট রেসপন্স হচ্ছে, যেখানে একটা লাউড হাতুড়ি দিয়ে আওয়াজ করা হচ্ছে। তার ফলে কি হচ্ছে, তার একটা ন্যাচারাল রিফ্লেক্স কাজ করছে, একটা ন্যাচারাল রেসপন্স কাজ করছে। সেখানে কিন্তু বাচ্চাটি ভয় পেয়ে কান্না শুরু করছে। এবার গ্র্যাজুয়ালি কি করা হলো এক্সপেরিমেন্টের মাধ্যমে, প্রথমে র্যাটটা তাকে দেখানো হলো, তার সামনে উপস্থিত করা হলো, এবং তার সঙ্গে সঙ্গে র্যাটের সঙ্গে সেই সেম আওয়াজটা যেটাতে সে ভয় পেত, সেইটা তার সামনে প্রেজেন্ট করা হলো। দুটো একসঙ্গে কম্বিনেশন দেখো। সেখানে কি হচ্ছে, ও কিন্তু আলটিমেটলি তার ফিয়ার হচ্ছে। ফাইনালি এটা যখন রিপিট করা হলো, তখন দেখা গেল যে সে কিন্তু যেই সাদা র্যাটটা, যেটা কিন্তু নিউট্রাল স্টিমুলাস ছিল, যেটা দেখে সে কোনো রকমই রেসপন্স করছিল না ভয়ের সেরকম, সেটা কিন্তু আলটিমেটলি সেই নিউট্রাল স্টিমুলাসটা কি রিয়াকশন দিল, ফিয়ারের রিয়াকশন দিল। সেখানে কিন্তু কন্ডিশনড হয়ে গেল, পেয়ারিং হয়ে গেল। ওকে, এবার আমি নেক্সট থিওরিতে আসছি, অপারেন্ট কন্ডিশনিং। অপারেন্ট কথাটার মানে হচ্ছে, এই যে আগের থিওরিটা জাস্ট প্যাভলভের থিওরিটা আমরা পড়লাম, যেখানে আর কি প্যাভলভ বলেছেন যে আমরা স্টিমুলাসের ওপর নির্ভর করে আমরা রিয়াকশন করি, কিন্তু অপারেন্ট কন্ডিশনিং এর ব্যাপারটা একটু আলাদা, ডিফারেন্ট ফ্রম হোয়াট ইউ হ্যাভ জাস্ট লার্নড দ্য প্রিভিয়াস স্লাইড। সেটা হচ্ছে যে সবসময় আমরা যে মানুষ হিসেবে উদ্দীপকের ওপর নির্ভর করব, উদ্দীপকের জন্য ওয়েট করব, অপেক্ষা করব, তারপরেই আমরা প্রতিক্রিয়া জানাবো, সেরকম তো নয়। অনেক কাজ আমরা উইদাউট এনি স্টিমুলাস কিন্তু করে থাকি। ফর এক্সাম্পল, মনে করো যে আমার একটু হাতটা সরিয়ে নিয়ে একটু টেবিলের উপর রাখার ইচ্ছা হলো, সেটার জন্য কি আমার কোনো স্টিমুলাসের প্রয়োজন হয় না। তো এখানেই দেখো, ইনিশিয়ালি we make different behaviors in an environment where this behavior will be repeated in future or be strengthened depends on the consequences we are getting in response to the behavior. মানে আমরা যে আচরণগুলো করছি উইদাউট স্টিমুলাস, সেই প্রতিক্রিয়া আমাদের কি পরিণতি হচ্ছে, আমরা সেটার জন্য পুরস্কৃত হচ্ছি কি না হচ্ছি, নাকি না পানিশড হচ্ছি, শাস্তি পাচ্ছি, তার উপর কিন্তু আমরা বিহেভিয়ারটা পরবর্তী ক্ষেত্রে আচরণটি আবার করে রিপিট করব কিনা সেটার উপর ডিপেন্ড করছে। যেরকম দেখো, কয়েকটা এক্সাম্পল, পুরস্কার এবং শাস্তি প্রদানের মাধ্যমে বাবা মারা তার সন্তানদের মনোভাব গঠনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ছোট ছোট বাচ্চাদের আমরা বলি না যে আচ্ছা এটা করে দে, আমরা এই জিনিসটা দেবো, আচ্ছা একটা চকলেট দেবো, এটা করে দাও, এরকম ভাবে আমরা রিইনফোর্স করি। সেরকম ভাবে কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে যদি আমাদের খাবার খেয়ে যদি মনে করো প্রচন্ড ভাবে ইনডাইজেশন হচ্ছে, ডায়রিয়া হয়ে গেল, তাহলে কিন্তু আমাদের একটা নেগেটিভ মানে নেতিবাচক মনোভাব তৈরি হতে পারে। ধর্ম, বর্ণ, রাজনীতির প্রতি আমাদের মনোভাব কিন্তু এই অপারেন্ট অনুবর্তনের মাধ্যমে কিন্তু আমাদের হয়ে থাকে। ওকে, the next theory is observational learning, Bandura social learning theory. এই খানটা বাদ বাকিদের থিওরির থেকে এখানে ডিফারেন্ট হচ্ছে যে আমরা যারা আমাদের লাইফে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাদেরকে কিন্তু অনেক সময় আমরা অনুসরণ করে শিখি। Attitudes may be developed through observation, imitation and modeling of behaviors of significant people in our lives.
এবার কারা মডেল হতে পারে? আমরা যাদেরকে ইন্সপায়ার করি তাদেরকে আমরা মডেল হিসেবে অনুসরণ করতে পারি। বাবা মা, শিক্ষক, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, জনপ্রিয় ব্যক্তিরা মডেল হিসেবে কাজ করতে পারেন। আচ্ছা, এখানে কিন্তু আমাদের আচরণকে আমরা পরিবর্তন করতে পারি, কিংবা ফর্ম হতে পারে আমাদের অ্যাটিটিউড অন্যরা যে আচরণটা করছে। এই যে বললাম, আমরা অবজারভেশনের মাধ্যমে আমরা দেখছি, পর্যবেক্ষণের মাধ্যমে আমরা শিখছি, আমাদের অ্যাটিটিউডকে ফর্ম করছি। এবার অন্যদের যে আচরণ অন্যরা করছে সেটার ফলাফল কি হচ্ছে, তারা কি সেটার জন্য রিওয়ার্ড পাচ্ছে নাকি না তারা সেটার জন্য শাস্তি পাচ্ছে, সেটা দেখেও কিন্তু আমরা সেই বিহেভিয়ারটাকে লার্ন করে থাকি। এবার আমি আসবো consistency theory. What is consistency theory? Individuals try to maintain the consistencies among several attitude or different components of attitude, like consistency among the behavioral, cognitive and affective components of attitude. সারাক্ষণ ধরে আমরা কি করতে চাই, ব্যক্তিরা বিভিন্ন মনোভাব বা একই মনোভাবের বিভিন্ন উপাদানের মধ্যে সামঞ্জস্য মানে ব্যালেন্স বজায় রাখার চেষ্টা করে, যেমন আচরণগত, জ্ঞানীয় এবং অনুভূতিমূলক মনোভাবের উপাদানগুলির মধ্যে সামঞ্জস্য বজায় রাখা। আচ্ছা, ব্যালেন্স থিওরি হিডার্স ব্যালেন্স থিওরি নামেও এটা পরিচিত, যেখানে আর কি আমরা কি করি, আমরা সবসময় we are continuously striving to maintain consistency, a balance within our attitude structure. আমাদের যে অ্যাটিটিউড যে উপাদানগুলো আছে, কগনিটিভ, এফেক্টিভ, বিহেভিয়ার, সেই স্ট্রাকচারস এর মধ্যে আমরা সবসময় কি করি, স্ট্রাইভ করি, চেষ্টা করি যে তার মধ্যে যাতে একটা ব্যালেন্স থাকে। এবার এটাকে আমরা একটা মডেলের মধ্যে দিয়ে বুঝে নেব, যেটা খুব ফেমাস একটা মডেল, তোমরা খুব মন দিয়ে শুনলে, ভেরি ইম্পর্টেন্ট। এটাতে প্রশ্ন আমি বলতেই পারি যে খুব পসিবিলিটি আছে আসার। দ্য POX মডেল, দ্য ব্যালেন্স স্টেট অ্যান্ড ইমব্যালেন্স স্টেট। মানে আমরা দেখব যে কখন একটা ব্যালেন্স স্টেট হয় আমাদের মধ্যে আর কখন সেই ব্যালেন্স স্টেটটা একটা ইমব্যালেন্স স্টেটে পরিণত হচ্ছে। এবার দেখো, এ আর বি, এর মধ্যে একটা ব্যালেন্স স্টেট আর ইমব্যালেন্স স্টেট আছে, বি এর মধ্যেও একটা ব্যালেন্স স্টেট একটা ইমব্যালেন্স স্টেট আছে। এবার উই আর কামিং টু দ্য ফার্স্ট ওয়ান। মনে করো এখানে POX মডেল বলেছে, সেখানে পি হচ্ছে সেলফ, মানে ধরে নাও আমি, ওকে। ও সোর্স, মানে ধরে নাও আমার একটা প্রিয় বন্ধু যার সঙ্গে আমার মিল অমিল, সেটা আমরা পরে দেখছি। আর বডি এক্স ইজ অ্যান অবজেক্ট অর উই ক্যান সে অ্যাজ অ্যান আইডিয়া। এবার এক্সাম্পল হিসেবে ধরে নাও, পি আমি, আমার প্রিয় বন্ধু ও, আর এক্স ধরে নাও একটা সিনেমা নিয়ে, ঠিক আছে। এবার একটা সিচুয়েশন চিন্তা করো, ধরে নাও আমি, পি আর আমার বন্ধু ও দুজন মিলে একটা সিনেমা দেখতে গেছি, ঠিক আছে। এবার সিনেমাটা আমাদের দুজনেরই যদি পছন্দ হয়, তাহলে আমরা দুজনেই আলোচনা করবো, হ্যাঁ ওটা তো ভালো লেগেছে, কি সুন্দর ছিল, হ্যাঁ এটা আমারও ভালো লেগেছে। তাহলে কি হবে, একটা ব্যালেন্স স্টেট হবে, তিনটে সাইডে কিন্তু পজিটিভ, ওকে। এবার দেখো সেকেন্ড সিচুয়েশনে আমাদের দুজনের কারোরই সিনেমাটা পছন্দ হয়নি, আমরা সিনেমা হল থেকে বেরিয়ে, কি বিচ্ছিরি ছিল সিনেমাটা, কি অখাদ্য ছিল, আমার এটা বলি, হ্যাঁ হ্যাঁ আমারও এটা ভালো লাগেনি। কি হচ্ছে আমাদের কথাবার্তার মধ্যে একটা মিল আছে, মানে আমরা রাজি হচ্ছি, একটা জায়গায় আসছি, একটা কনক্লুশনে আসছি, সেটা কিন্তু ব্যালেন্সড। মানে আমি আর আমার বন্ধু সিনেমাটা কারোরই ভালো লাগেনি, নেগেটিভ নেগেটিভ, দিস ইজ দ্য ব্যালেন্স স্টেট, ঠিক আছে। এবার ধরে নাও ইমব্যালেন্স কখন হবে, আমি আর আমার বন্ধু ওই সেম সিচুয়েশনে আর একটা সিনেমা দেখতে গেলাম, আমার ভালো লাগলো, ওর একদম অখাদ্য লেগেছে। বেরিয়ে এসে কি হলো, কি করে তোর ভালো লাগলো এটা, আমার তো এটা ভালো লাগলো। উফ, তুই সিনেমার কে বুঝিস, আমি বলছি তোর তো এই জায়গাটাও তুই বুঝতে পারিসনি বলেই তোর ভালো লাগেনি। আমাদের মধ্যে কি হচ্ছে, একটা টেনশন ক্রিয়েট হচ্ছে, মানে আমরা এক জিনিসের মধ্যে রাজি হতে পারছি, ক্রিয়েটিং অ্যান ইমব্যালেন্স স্টেট, ওকে। এবার এই সিচুয়েশনে আসো, আমি
আর সোর্স ও আর একজন ব্যক্তি, আমার তার সঙ্গে কোনো রিলেশনশিপ নেই। ধরো এই সিচুয়েশনটাই সিনেমা দেখার, আমার পাশে আমার বন্ধু বসেছিল যার সঙ্গে আমি সিনেমা দেখছিলাম, এই পাশে হয়তো আরেকজন বসেছিল। এবার মনে করো তার আর আমার মধ্যে রিলেশনশিপটা কি, ডাজন্ট ম্যাটার, ইটস এ নেগেটিভ রিলেশনশিপ। তাহলে কি হচ্ছে, আমার যদি সিনেমাটা পছন্দ হয় আর সেই সোর্সে মানে আরেকজন ব্যক্তির যদি সিনেমাটা অপছন্দ হয়, কিচ্ছু যায় আসে না। আমরা যদি, আমাদের দুজনের মধ্যে তো কোনো সম্পর্কই নেই, অতএব আমরা এই বস্তু আইডিয়ার ওপর আমাদের মতের মিল হলো কি হলো না তাতেও কিচ্ছু যায় আসে না, ডাজন্ট ম্যাটার। সো ইট ইজ আ ব্যালেন্স স্টেট। ওকে, নাও উই কাম টু দিস সিচুয়েশন। আমি অ্যাজ এ সেলফ, ইনি একজন সোর্স, এবং এইখানটা দেখো এই সোর্স মানে আরেকজন ব্যক্তি আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই, কিন্তু আমাদের মতের মিল আছে। তাহলেও কিন্তু আমরা একই জিনিসের প্রতি রাজি কিংবা অরাজি হচ্ছি। এরকম ভাবে আর একটা সিচুয়েশনও হতে পারে যে দোকানে গিয়ে আমাদের একই জিনিসটা পছন্দ হলো, আমি কেউ কাউকে ছাড়ছি না। তো এইখানটাও যদি পি আর ও এর মধ্যে কোনো সম্পর্ক না থাকে, কিন্তু এই আইডিয়া কিংবা এই অবজেক্টের প্রতি যদি তাদের সিমিলারিটির অ্যাটিটিউড থাকে, এটা পজিটিভও হতে পারে কিংবা নেগেটিভও হতে পারে, তাহলে কিন্তু একটা স্টেট অফ ইমব্যালেন্স হবে। তাহলে কি দাঁড়াচ্ছে বলতো, এই পুরো ডায়াগ্রামটাতে দেখো, ব্যালেন্স স্টেট কখন হচ্ছে, যখন দেয়ার আর 3 পজিটিভ or 1 positive with 2 negatives. Imbalanced state is when there are 3 negatives or 2 positive with 1 negative. Since imbalanced structure is uncomfortable, অবশ্যই যখন একটা, এবার তো তোমরা ব্যালেন্সড ইমব্যালেন্সড বুঝে গেলে, এবার যদি সেরকম একটা স্ট্রাকচার তৈরি হয় ইমব্যালেন্সের, তাহলে this is very uncomfortable. In the above cases, he will try to restore balance either by changing his own attitude towards X, or he may decide to persuade O to change his attitude towards X or ignore O. তিনটে কন্ডিশন দেখো, এখানে যদি ইমব্যালেন্স স্টেট হয়, প্রথমত কি হবে, পি চাইবে তার নিজের মনোভাবটা চেঞ্জ করে ও এর মতন হোক, কিংবা ওকে পারসুয়েট করছে যে ও তুমি প্লিজ চেঞ্জ করে দাও না, এটা তুমি প্লিজ মনোভাবটা চেঞ্জ করে দাও। না হলে যদি পজিটিভ নেগেটিভ থাকে, কিছুতেই কোনোটাই চেঞ্জ না হয়, না আমি পরিবর্তন করতে পারছি নিজেকে, না আমার বন্ধু পরিবর্তন করতে পারছি নিজেকে, তাহলে আমি ইগনোর করবো ওকে, মানে বন্ধুত্ব সম্পর্কটা রাখবো না, যেটা অ্যাকচুয়ালি হয়। কিন্তু আমাদের মধ্যে মতের যদি অমিল হয়, তাহলে কিন্তু আমাদের বন্ধুত্ব অনেক সময় নষ্ট হয়ে যায়। Next theory, cognitive dissonance theory, Leon Festinger. Cognitive dissonance theory মানেটা কি? Sometimes our two or more cognitions or beliefs do not fit with each other, and this dissonance causes a tension within us. মানে আমাদের যে বিশ্বাস আছে একে অপরের সঙ্গে যখন অসঙ্গতি হয়, খাপ খায় না, তখন কি হয়, তার মধ্যে একটা টেনশনের সৃষ্টি হয়, একটা উত্তেজনার সৃষ্টি হয়। আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে আবার এই ব্যাপারটাকে আর একটু ভালোভাবে কগনিটিভ ডিসোনেন্স থিওরিকে বুঝে নেবো। এইটার দিকে তাকাও, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো, একটা বিলিভ, আমার বিশ্বাস যে স্মোকিং সিগারেট ইজ আনহেলদি, কিন্তু আমার অ্যাকশন হচ্ছে আই স্মোক সিগারেট। দুটো একে অপরের সঙ্গে কোনোভাবেই যাচ্ছে না, ঠিক আছে? তার ফলে কি হচ্ছে, টেনশন ক্রিয়েট হচ্ছে। কগনিটিভ ডিসোনেন্স মানে আনপ্লেজেন্ট টেনশন স্টেট, অ্যাওয়ারনেস দ্যাট বিলিভ এন্ড অ্যাকশন আর ইনকনসিস্টেন্ট, মানে আমার বিশ্বাস আর আমি যা করছি তার মধ্যে কোনো সামঞ্জস্য নেই, কোনো কনসিস্টেন্সি নেই। এবার আমি কি করে সমাধানে আসবো? সলিউশন হচ্ছে either you change your action or you change your belief. How I will change my action? এখানে দেখো, স্মোকিং সিগারেট ইজ আনহেলদি, আমি তো এটা মানছি, ঠিক আছে?
এবার আমি কি করলাম, আমার বিহেভিয়ারকে আমি চেঞ্জ করলাম। আই ডোন্ট স্মোক সিগারেট এনিমোর, আমি আর সিগারেট খাচ্ছি না। আমি জানি সিগারেট আমার জন্য উচিত নয়, আনহেলদি, এবং আমি সিগারেট খাচ্ছি না। দুটো কি হলো, ব্যালেন্স ফর্মে চলে এলো। এইখানটা দেখো, আমি কিন্তু আমার অ্যাকশন এখানে পরিবর্তন করছি না, আমি আমার বিলিফকে পরিবর্তন করছি। কেননা আমি আমার অ্যাকশনকে ছাড়তে পারছি না। অনেক সময় এরকম হয় যে আমি আমার অভ্যাসকে ছাড়তে পারছি না, ঠিক আছে। এখানে দেখো, দ্য রিসার্চ অন স্মোকিং ইজ নট কনক্লুসিভ, মানে একদম কি পুরো প্রুফ হয়ে গেছে যে ক্যান্সার শুধুমাত্র সিগারেট খাওয়ার জন্যই হচ্ছে, অন্য অনেক কারণে। মানে আমি নিজেকে ব্যাখ্যা দিতে চাইছি, এইভাবে আমি নিজেকে বোঝাতে চাইছি, এবং তার ফলে কি হচ্ছে, আই কন্টিনিউ টু স্মোক সিগারেট। কারণ কি আমি মানছি না। অনেক সময় হয় না যে আমি অনেক সময় এমন কিছু বিলিভ করে থাকি, সেটা হয়তো সত্যি নয়, কিন্তু আমি আমার বিলিভ সিস্টেমকে বদলে দিই আর কি, সেই আচরণটাকে যেহেতু আমি চেঞ্জ করতে পারছি না, because habits sometimes are very rigid. ওকে, এবার এই পার্টের থেকে কি কি কোয়েশ্চেন আসতে পারে। আগেই বলেছিলাম 2, 3 and 4 মার্কস। এখানে দেখো 2 মার্কস কোয়েশ্চেনের মধ্যে হতে পারে, হাউ ক্যান দ্য জিনস ইনফ্লুয়েন্স আওয়ার অ্যাটিটিউড, কিভাবে জিনস আমাদের অ্যাটিটিউডকে ইনফ্লুয়েন্স করবে। হোয়াট ইজ মডেলিং। 3 মার্কসের কোয়েশ্চেন হবে, হাউ ইজ ক্লাসিক্যাল কন্ডিশনিং related to attitude formation. What is cognitive dissonance theory? How can reinforcement and punishment influence attitude? When does an imbalanced state occur in a relationship triangle? And lastly, 4 marks question ekhane aste pare, briefly explain the POX model of attitude, and explain how can observational learning shape our attitude. So with this, we come to this and end of this topic. Okay, now we come to the topic factors in attitude change, monobhaber poriborton, counter attitudinal role playing. তার মানে হচ্ছে নিজের বিশ্বাস, মনোভাব বা মতের বিপরীতে গিয়ে কিছু বলা বা করা। Individuals expresses some beliefs, attitude in the public that contradicts their private attitudes or belief. মানে আমি যেটা বলছি পাবলিকলি মানুষজনের সামনে, তা হয়তো সবসময় আমি সেটা নিজে মানছি না। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, যেমন রাজনৈতিক নেতারা কিংবা অভিনেতারা কিংবা যারা বিজ্ঞাপনদাতারা, তারা কিন্তু মাঝে মাঝে জনসমক্ষে এমন কিছু মনোভাব প্রকাশ করেন তা তাদের ব্যক্তিগত জীবনের সঙ্গে কিংবা মনোভাবের সঙ্গে কিন্তু একদমই খাপ খায় না। পরের পয়েন্ট হচ্ছে সোশ্যাল ডিসক্রিমিনেশন, সামাজিক বৈষম্য। In our society, different groups of people do not receive the same opportunities, resources and respect. বৈষম্য, সামাজিক অবিচার, সমাজের বিভিন্ন গোষ্ঠীর প্রতি নেতিবাচক মনোভাব কিন্তু গড়ে তোলার জন্য দায়ী। Next factor in attitude change is persuasion, বিশ্বাস জন্মানো। What is persuasion? Changing attitude through communication, যোগাযোগের মাধ্যমে একজনের মনোভাবে পরিবর্তন। এবার এই পরিবর্তন অনেকগুলো ফ্যাক্টরসের উপর নির্ভর করে। প্রথমটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য সোর্স অফ দ্য মেসেজেস, মানে যে বার্তাগুলি, যে মেসেজেস গুলো আমি দেব কিংবা যে দেবে, তার কি বৈশিষ্ট্য। সবার প্রথমেই হচ্ছে credibility, বিশ্বাসযোগ্যতা। We are more likely to follow the instruction and accept the messages that are coming from individuals whom we consider as expert and trustworthy. মানে যারা বিশ্বাসযোগ্য এবং ওই ক্ষেত্রে যারা অনেক জ্ঞান অর্জন করেছেন তাদের কথাই কিন্তু আমরা বিশ্বাস করবো। ফর এক্সাম্পল, আমাদের শরীর খারাপ হলে কিন্তু আমরা ডাক্তারদের কাছেই যাই পরামর্শ নিতে, কিংবা কি প্রশ্ন আসতে পারে সেরকম জানতে হলে কিন্তু ছাত্রছাত্রীরা টিচার্সদেরকেই জিজ্ঞাসা করবে। সোর্স অফ মেসেজের আরেকটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ফিজিক্যাল অ্যাট্রাকটিভনেস, শারীরিকভাবে আকর্ষণীয়
attractive individuals are more persuasive than non-attractive individuals. আমরা যারা খুব অ্যাট্রাক্টিভ, মানে প্রথম দর্শনে আমাদের ভালো লেগে গেল, খুব সুন্দর দেখতে, কথাবার্তা খুব সুন্দর, আমরা আগে থেকেই ভেবে রাখি যে বাদবাকি বৈশিষ্ট্যগুলো সব ক্ষেত্রে, তার মনোভাবও, আচার আচরণ সব দিক থেকেও সে সুন্দর হবে, মানে বাইরেটা যেরকম সুন্দর তার ভেতরটাও আমরা এজুম করে রাখি সুন্দর। এবং এটার একটা দারুণ মজাদার কনসেপ্ট আছে, ইন্ডিভিজুয়ালস হ্যাভ দ্য টেন্ডেন্সি টু রেট attractive individuals more favorably for their personality traits or characteristics as compared to those who are less attractive, যেটা আমি এক্ষুনি বললাম, এবং এটাকে আমরা হ্যালো এফেক্ট বলে জানি। নেক্সট হচ্ছে সিমিলারিটি কিংবা সাদৃশ্য। Messages are more persuasive if these have been delivered from a similar source, মানে যে বলছে সেই মেসেজেস, যে শুনছে আর কি, মেসেজেস গুলো যদি বয়স, শিক্ষা, পেশা, জাতি, লক্ষ্য, গোষ্ঠীর সাথে মিল থাকলে বার্তাগুলো আরো বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। নেক্সট পয়েন্ট হলো বয়স কিংবা এজ। Attitude change varies with age. Ability to change attitude decreases with age, may be due to the decline in energy and capacities for information processing and decline in memory. আমরা মনোভাব আমাদের পরিবর্তন হচ্ছে, পুরো লাইফ লং ধরে চলে, কিন্তু উইথ এজ সেটা ডিক্রিজ করে, কমে যায়। কেন? তার কারণ হতে পারে তথ্য প্রক্রিয়াকরণের শক্তির হ্রাস, এবং তার ফলে আমরা কিন্তু স্মৃতি শক্তিও আমাদের অনেকটা কমে যায়, এবং তার ফলে কিন্তু আমরা আগে যেভাবে আমাদের মনোভাব পরিবর্তন হতো সেভাবে কিন্তু আর সেই পরিবর্তনটা সেই রেটে হয় না, it declines. Next, sex, gender, lingo. Females are more flexible than males. তার কারণ হচ্ছে সাধারণত নারীরা পুরুষের তুলনায় অনেক বেশি নমনীয় হয়, তাই তাদের মনোভাব সহজেই পরিবর্তন করা সম্ভব। এটা আমরা প্র্যাকটিক্যাল লাইফেও দেখেছি এবং দেখছি। ওকে, আর একটা বৈশিষ্ট্য হচ্ছে সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য রিসিভার, গ্রাহকের বৈশিষ্ট্য অ্যালার্টনেস। ইফ the receivers are preoccupied with their own thoughts, then they will not be influenced by persuaders. মনে করো আমার মাথায় অনেক কাজ আছে, আমাকে কেউ বলে যাচ্ছে কন্টিনিউয়াসলি, কেউ অ্যাডভাইস দিয়ে যাচ্ছে, আমার কানে যাচ্ছে না, কেন কি আমি অন্য কিছু নিয়ে ব্যস্ত আছি, কিংবা মাথার মধ্যে অন্য কিছু চলছে। এই যে আমার ভিডিও লেসেন্সরা গুলো অনেকেই দেখছো এই সময়, কিন্তু হয়তো মনে মনে প্যারালালি এটাও চলতে পারে যে একটু ফেসবুক দেখি, একটু ইনস্টাগ্রাম দেখি, তাহলে যেটা বলছি হয়তো তোমরা নাও শুনছো, খেয়াল করছো না, হয়তো অনেক সময় একটু ডাইভার্টেড হয়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটা ক্যারেক্টারিস্টিক্স অফ রিসিভার হতে পারে সাজেস্টিবিলিটি, পরামর্শ গ্রহণের যোগ্যতা। কিছু কিছু পার্সোনালিটি বৈশিষ্ট্য থাকে, পার্সোনালিটি ক্যারেক্টারিস্টিক্স টু অ্যাকসেপ্ট দ্য ইনফরমেশন, আইডিয়াস এন্ড অ্যাকশনস। অ্যাকসেপ্টিং ইনফরমেশন উইদাউট ক্রিটিক্যাল অ্যানালিসিস, মানে কোনো বিশ্লেষণ কিংবা সমালোচনা না করে আমি গ্রহণ করছি আমাকে যেটা বলা হচ্ছে, যে মেসেজেস গুলো দেয়া হচ্ছে। তো এটা কিছু কিছু ব্যক্তির মধ্যে কিন্তু এই বৈশিষ্ট্যটা থাকে বলেই তারা খুব ইজিলি তাদের অ্যাটিটিউড চেঞ্জ করতে পারা যায়। Next characteristic of the receiver is intellectual ability. ঠিক আগের পয়েন্টটা থেকে একটু মানে ডিফারেন্ট। সেখানে হচ্ছে highly intelligent people are less persuaded by others due to their high intelligence and knowledge. They analyze the message critically, মানে তাদের হাই ইন্টেলেকচুয়াল এবিলিটির জন্য তাদের উচ্চ বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা কি করে, তারা মেসেজটাকে ক্রিটিক্যালি সমালোচনা করবে, বিশ্লেষণ করবে, তারপরেই তার পজিটিভ সাইড দেখবে, নেগেটিভ সাইড দেখবে, তারপরেই তারা বিচার করবে যে এই ইনফরমেশনটা অ্যাকসেপ্টেবল কিনা, গ্রহণযোগ্য কিনা। নেক্সট বৈশিষ্ট্য
other personality factors, individuals with high self-esteem, যাদের খুব high self-esteem আছে, উচ্চ আত্মসম্মান, high self-efficacy, উচ্চ আত্মকার্যকারিতা, বা যারা খুব aggressive traits যাদের মধ্যে আছেন, যারা আক্রমণাত্মক বৈশিষ্ট্যর ব্যক্তি, তাদের কিন্তু ইনফ্লুয়েন্সড হওয়ার probability খুব কম থাকে। এবার থার্ড পয়েন্টে আসছি, কন্টেন্ট অফ দ্য মেসেজ। তার উপরেও কিন্তু একজন মানুষ পারসুয়েড হবে কি হবে না নির্ভর করছে। কন্টেন্ট অফ মেসেজের মধ্যে ফার্স্ট পয়েন্ট ইজ ক্ল্যারিটি অ্যান্ড সিম্পলিসিটি। মেসেজেস which are easily understood, যেটা খুব easy to understand and presented in a clear and concise manner are more effective। মানে যে কথাগুলো আমি বলছি, যে মেসেজেস গুলো দিচ্ছি, যে বার্তাগুলো স্পষ্ট এবং সংক্ষিপ্ত ভাবে বোঝানো আছে, সেগুলো কিন্তু মনোভাব পরিবর্তনের জন্য যথেষ্টভাবে কার্যকর। Next point of content of message is repetition and reinforcement. Repeating the messages in different ways and reinforcing it through various channels can increase its permeability. Different মাধ্যমে, আমরা বিভিন্ন মাধ্যমে যদি আমাদের মেসেজেস গুলো, আমাদের বার্তাটিকে পুনরাবৃত্তি করার চেষ্টা করা হয় বিভিন্ন মাধ্যমে, তাহলে কিন্তু আরো ইজিলি অ্যাটিটিউড চেঞ্জ করা যেতে পারে। এবার হচ্ছে অডিয়েন্স এনগেজমেন্ট। কতটা দর্শকদেরকে ব্যস্ত রাখা হচ্ছে যখন মেসেজটা বলা হচ্ছে। আমরাও অনেক সময় নানা ধরনের ওরিয়েন্টেশন, নানা ধরনের ওয়ার্কশপ অ্যাটেন্ড করিয়েও থাকি। সেখানে কিন্তু যারা শুনছে, যারা ওখানে পার্টিসিপেট করছে, অনেক সময় এমন অনেক ওয়ার্কশপ অনেকদিন আগে করেছি, সেটা এখনো মনে আছে, কারণ কি সেখানে আমি ব্যক্তিগতভাবে স্টেজে উঠে পারফর্ম করেছিলাম, আমাদেরকে দিয়ে কিছু করিয়েছিল। তো যত ইনভলভমেন্ট, যত ইন্টারাকশন হবে, তত ইজিলি কিন্তু একজন মানুষের অ্যাটিটিউড পরিবর্তন করা সম্ভব। মেসেজেস দ্যাট এনকারেজ interaction, participation are more likely to change the attitude of the receivers. Next point, relevance. The receiver's personal experiences, needs or interests make the message more relevant and impactful to change the attitude. মানে আমাদের ব্যক্তিগত কোনো এক্সপিরিয়েন্সেস এর সঙ্গে যদি, কিংবা কোনো ইন্টারেস্টের সঙ্গে যদি, কিংবা চাহিদার সঙ্গে যদি সাদৃশ্য থাকে মেসেজেসের, তাহলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে রিলেট করতে পারি, আর তার ফলে কিন্তু সেই বার্তাগুলি প্রচন্ডভাবে প্রভাবশালী হয়ে ওঠে। ইমোশনাল কানেকশন, আবেগিক সংযোগ। মেসেজেস দ্যাট ইভোক ইমোশনস, whether positive or negative, are more likely to be remembered and internalized. প্রধানত ভীতিকর বার্তাগুলি বেশিরভাগ মানুষের মনোভাব পরিবর্তনের জন্য কিন্তু কার্যকর হয়, যেটাতে আমরা খুব সতর্ক হয়ে যাই। ফর এক্সাম্পল, স্পিড থ্রিলস বাট কিলস। আমরা রাস্তায় দেখি এরকম হোর্ডিং, কিংবা টোবাকো ইউজার্স ডাই ইয়াঙ্গার। এইসব ট্যাগ লাইন যখন আমরা দেখি, তখন কিন্তু আমরা খুব তাড়াতাড়ি ওইদিকে দেখে তারপরে একটু ভাবতে শুরু করি যে আচ্ছা, কথাটা ভুল নয়, ঠিক। প্রেস্টিজ অ্যাপিলস, প্রতিপত্তির আবেদন। অ্যাডভার্টাইজারদের এটা খুব প্রধান অস্ত্র, তারা ইউজ করে তাদের প্রোডাক্ট বিক্রির জন্য। অ্যাডভার্টাইজার্স ইউজ দিস টেকনিক ইন ডেভেলপিং আ পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস দেয়ার প্রোডাক্ট। ফর এক্সাম্পল, যারা খুব ধনী ভোক্তাদের মনোভাব পরিবর্তনের জন্য তাদের ব্র্যান্ডকে উচ্চ মর্যাদা, বিলাসিতার সাথে যুক্ত করা হয়। People get influenced with it. Okay, scarcity appeals, the next point of the content of messages. When a product is perceived as rare or in short supply,
we start to think it is very valuable and are motivated to purchase it. এটা আমি খুব রিলেটেড একটা এক্সাম্পল দিয়ে দেবো। আমরা এখন সবাই অনলাইন শপিং করছি, অনেক সময় কোনো একটা জামা অনেক দিন ধরে দেখছি এবং প্রচুর অনলাইন শপিং এ কি হয়, ডিসকাউন্ট হয়, এবং অনেকেই আছে যারা ওয়েট করতে থাকে, আচ্ছা চলো 10% আছে, ওটা 20% হোক, আচ্ছা 50%, আচ্ছা ঠিক আছে 55 হয়ে যাক অ্যাটলিস্ট, কিন্তু সেখানে কি লেখা থাকে অনেক সময় only 3 left, only 1 left। যখনই only 2 left, only 1 left হচ্ছে, তখনই আমরা কি করি, আরে এটা এত তাড়াতাড়ি সেল হয়ে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই এটা খুব ভ্যালুয়েবল, চলো এটাকে কিনে ফেলো। তো দে মোটিভেট us to buy the things, changing our attitudes this way. Okay, content of message last point এ আসলাম, এটা হচ্ছে one-sided versus two-sided messages. One-sided messages provide only the positive information, while two-sided messages acknowledge both positive as well as negative aspects. একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো। Two-sided messages tend to be more persuasive. Two-sided message অনেক persuasive হয় because such messages help to build a trust and are often used for justification. For example, মনে করো একটি গাড়ি বিক্রি করার কোম্পানি, সে স্বীকার করে নিল হ্যাঁ আমাদের গাড়িটা সত্যি খুব দামি, কিন্তু তার মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্য আছে, নিরাপত্তার বৈশিষ্ট্য আছে এবং তার অনেকগুলো ফিচার্স আছে যেগুলো অন্য গাড়িতে নেই। তাহলে কিন্তু আমরা যারা একটু ক্রিটিক্যালি অ্যানালাইসিস করতে ভালোবাসে যে ব্যক্তিরা, তারা কিন্তু ভাবছে যে আচ্ছা ও নিজের গাড়িকে যেরকম এই ফিচার্স আছে আর অন্য কোনো গাড়িতে সেই ফিচার্স নেই সেরকমও যখন বলছে, তখন এটাও বলছে যে এই ফিচার্স এর জন্য তার দামটা, তাদের এই গাড়ির দামটা একটুখানি বাড়াতে হয়েছে। সেই জন্য এটা যখন অ্যানালিসিস করে তখন ভাবে যে এই ব্র্যান্ডটা কিংবা এই কোম্পানিটা সত্যি কথা বলছে। One-sided message is helpful for the people who have either neutral or already have favorable attitude towards the object or ideas, মানে অলরেডি সে রাজি হয়েই আছে সেখানটা, তো সেখানটা যদি তাকে আরো বেশি সেই পজিটিভ সাইডে ঠেলে দেওয়া হয় তাহলে তার অ্যাটিটিউডটা ইজিলি চেঞ্জ হয়ে যাবে। ফর এক্সাম্পল, যদি কোনো ব্যক্তি ওজন কমানোর লক্ষ্য রাখেন যে আমাকে ওজন কমাতেই হবে, এই করে না ওই সবাইকে জিজ্ঞেস করে যাচ্ছে হাউ টু রিডিউস ওয়েট, এইভাবে করবো, ডায়েট করে করবো নাকি এক্সারসাইজ করে করবো, সেখানে যদি সে একটি বিজ্ঞাপন দেখে 14 দিনের মধ্যে ওজন কমান, সেটা দেখেই সে তার পিছনে ছুটবে, মোবাইলে ফোন করতে থাকবে। এবার অ্যাটিটিউড চেঞ্জের কোয়েশ্চেন্স কি আসতে পারে দেখো। 2 মার্কসের কোয়েশ্চেনের মধ্যে হাউ অ্যাটিটিউড social discrimination can play a role in attitude change, attitude পরিবর্তনের জন্য সামাজিক বৈষম্য কিভাবে প্রভাবিত করতে পারে। What is persuasion? What is meant by halo effect? In what circumstances one-sided messages are helpful? 3 marks questions. What can be the emotional connections related to the content of the message? How is intellectual ability related to the characteristic of the receiver? How credibility can have an influence on the characteristics of the source of the messages? 4 marks question তোমাদের এরকম আসতে পারে, সেটা হচ্ছে briefly explain the different characteristics of the receiver which can change the attitude of a person. Lastly, there can also be a question like what should be the nature of the content of the messages to change the attitude of a person. So with this, we come to an end of this topic, attitude change. Now, we come to the last segment of today, that is attitude-behavior relationship. Attitude and behavior are distinct but interconnected. Attitude influence our behavior also influence our attitude. এবার
মনোভাব আমাদের আচরণকে প্রভাবিত করে কিভাবে? এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে আমরা যাদেরকে অপছন্দ করি তাদেরকে কিন্তু আমরা একটু অ্যাভয়েড করি, এড়িয়ে চলি। সেরকম ভাবে আমাদের আচরণও আমাদের মনোভাবকে প্রভাবিত করতে পারে। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে মনে করো যে আমাদের একজন ব্যক্তিকে একদমই পছন্দ নয়, কিন্তু বাধ্য হচ্ছে, মনে করো একসঙ্গে একটা টিম ওয়ার্ক দিয়ে দিয়েছে তোমার টিচার তোমাকে, যে একটা গ্রুপ ওয়ার্ক করতে হবে, একটা গ্রুপ প্রজেক্ট করতে হবে। এরকম অনেক সমস্যা উঠে আসে যেখানে ম্যাম ও কথা শুনছে না, ম্যাম ও এটা করছে না, তাকেই দায়িত্ব দিয়েছিলাম। কিন্তু সেই অপছন্দ ব্যক্তির সঙ্গে যখন তুমি থাকছো, মিশছো, তাকে যখন আরো একটু ভালো করে জানছো, তখন কিন্তু গ্র্যাজুয়ালি এই ফিলিংটা ডেভেলপ হবে যে ও অতটাও খারাপ নয়, যা শুনেছিলাম সবটা কিন্তু সত্যি নয়। সেরকম ভাবে আমাদের যদি কোনো বিষয়ের ওপর বলতে দেওয়া হয়, মনে করো তোমাদের অনেক রকম টেম্পো স্পিচ হয়, ডিবেট হয়, মনে করো আমি পার্সোনালি সেই বিষয়ের উপরে একেবারেই আমার পজিটিভ মনোভাব নেই, একেবারেই সেই বিষয়টি আমি পছন্দ করি না, কিন্তু তারপরে আমাকে বলতে হচ্ছে, তার পক্ষে আমাকে বলতে হবে, কিছু করার নেই। এবার দেখা যায় যে তার পক্ষে বলতে বলতে কিন্তু আমাদের গ্র্যাজুয়ালি বিপক্ষ থেকে পক্ষ এরকম একটা পরিবর্তন হয়ে যায় যে হ্যাঁ, যা বাজে ভাবতাম, একদম নেগেটিভ ভাবতাম, সবটা নেগেটিভ নয়, তার কিছু পজিটিভ সাইডসও আছে। তো এইভাবে কিন্তু আমাদের আচরণ পরিবর্তন হয়। The strength of an attitude decide the attitude behavior link. Example হিসেবে যদি কোনো শিক্ষার্থী, কোনো স্টুডেন্ট শিক্ষকের প্রতি তীব্র অনুকূল মনোভাব, পজিটিভ অ্যাটিটিউড থাকে কোনো স্টুডেন্টস এর টিচারের প্রতি, তাহলে সেই টিচারের কি করবে, প্রত্যেকটা অ্যাডভাইস, প্রত্যেকটা সাজেশন, যে কোনো কাজ দিক, সব এসে করবে। Attitude based on direct experiences influence the behavior of the individual more profoundly. মানে যে ডিরেক্ট এক্সপিরিয়েন্সেস গুলো হচ্ছে আমাদের, সেই ডিরেক্ট এক্সপিরিয়েন্সেস গুলো কিন্তু প্রচন্ড গভীর ভাবে আমাদের আচরণ পরিবর্তন করে। Attitude and behavior are highly correlated but not absolute. Attitude cannot predict our behavior in all situations, especially when we are in a social settings. খুব কমন। মনে করো যে আমাদের কাউকে পছন্দ হচ্ছে না, কিন্তু কিছু করার নেই, সামাজিকভাবে, সামাজিক সিচুয়েশনে তার সঙ্গে আমাকে ভালো বিহেভ করতেই হচ্ছে। যেমন এক্সাম্পল হিসেবে আমরা বলতেই পারি যে একজন কর্মচারী তার মালিককে একদম পছন্দ করে না, কিন্তু সেই নেতিবাচক মনোভাব কিন্তু সে প্রকাশ করতে পারে না। সেরকম ভাবে অনেক টিচারদের হয়তো তোমরা প্রচন্ড স্ট্রিক্ট বলে অপছন্দ করছো, কিন্তু যখন সে কোনো কথা বলছে তখন তোমরা মনে মনে হয়তো ভাবছো কেন এত কাজ দিচ্ছে, কিন্তু আলটিমেটলি তো তোমরা করো। Cognitive and affective components together determine the behavior of an individual. মানে আমাদের যে কগনিটিভ উপাদান, অনুভূতিমূলক উপাদান আর জ্ঞানমূলক উপাদান আছে, তারা কিন্তু একসাথে ব্যক্তির আচরণ নির্ধারণ করে। বাট কিন্তু when these components are consistent with each other, যদি এই উপাদানগুলোর মধ্যে সামঞ্জস্য থাকে, তাহলে কিন্তু আমরা খুব সহজেই কি বিহেভিয়ার করতে চলেছে সেটা আমরা সহজেই প্রেডিক্ট করতে পারবো। We can predict the behavior if there is a consistency. But if the two are strongly inconsistent, মানে কোনো সামঞ্জস্যতা কিচ্ছু নেই, একদম স্টেট অফ ইমব্যালেন্স, তখন কিন্তু আমরা ডিফারেন্ট বিহেভিয়ার, ডিফেন্সিভ বিহেভিয়ার অ্যাডাপ্ট করি। ফর এক্সাম্পল, আগেই আমরা জ্ঞানমূলক অসঙ্গতিতে, কগনিটিভ ডিসোনেন্সে দেখেছি যে আমি আমার অ্যাকশন চেঞ্জ করতে পারছি না, সেই জন্য আমরা বিহেভিয়ারকে চেঞ্জ করছি, কিংবা আমার বিহেভিয়ারকে পরিবর্তন করছি, মানে কোনোভাবে একটা
ইনকনসিস্টেন্ট একটা স্টেটকে আমরা কনসিস্টেন্সিতে আনছি, একটা ব্যালেন্স ফর্মে আনছি, কিন্তু যখন ইনকনসিস্টেন্ট রয়ে গেল সিচুয়েশনটা, তখন কিন্তু আমাদের এই অ্যাটিটিউড বিহেভিয়ার রিলেশনশিপ কিন্তু চেঞ্জ হয়, মডিফাই হয়। এবার এখান থেকে ইউজুয়ালি তোমাদের একটু ব্রড কোয়েশ্চেন্সই আসবে। ফর এক্সাম্পল 4 মার্কস কোয়েশ্চেনই ধরে নাও আসতে পারে ইন জেনারেল। ফার্স্টলি, attitude and behavior are highly correlated but are not absolute. এই মাত্র পড়ালাম, এবার এটাকে এক্সপ্লেন করো। সেকেন্ডলি, এরকম কোয়েশ্চেন আসতে পারে 4 মার্কসের, how can we say that attitude and behavior are interconnected? এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দাও। এই মাত্র বোঝালাম প্রত্যেকটা পয়েন্টস, তো তোমরা খুব শর্টে আনসার দেবে, টু দা পয়েন্ট আনসার দেবে। 4 মার্কসের কোয়েশ্চেন মানে যে অনেকটা লিখে ফেলবে তা নয়, টু দা পয়েন্ট, একদম কোনো আলাদা করে অনেক বেশি বিশ্লেষণ করার দরকার নেই। তোমরা 4 মার্কসের কোয়েশ্চেন প্রত্যেকটা পয়েন্ট ইনক্লুড করবে, তাহলে কিন্তু সাফিসিয়েন্ট আনসার দেওয়ার জন্য। তো উইথ দিস we come to an end of this topic, attitude behavior relationship. Thank you so much, students. Hope you have a nice day.